আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভ ক্লাসে। আচ্ছা, নসিব আল কাফি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার। তো এখানে আমাদের এই চ্যাপ্টারে যে যে কন্টেন্ট আমরা এনকাউন্টার করব, প্রথমে আসবে হচ্ছে আমাদের প্রথমে আসবে আমাদের হচ্ছে ব্লক কেমিস্ট্রি। এরপরে আমাদের আসবে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মাবলী। 3 নম্বরে আসবে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তো ব্লক কেমিস্ট্রি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা চ্যাপ্টারটা শুরু করব হচ্ছে বিভিন্ন মৌলের পর্যায় সারণীতে অবস্থান ভিত্তিতে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। এখানে আমরা 4 প্রকারের ব্লক দেখব: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এরপরে পর্যায়বৃত্ত ধর্মাবলী। এখানে নতুন করে বলার কিছু নাই, এগুলো তোমরা এসএসসিতে পড়ে আসছো বা এতদিন ধরে পড়তেছো, তাও একবার রিভাইজ দিয়ে দেওয়া হবে। আর রাসায়নিক বন্ধনে বিভিন্ন প্রকারের রাসায়নিক বন্ধন, সেগুলো নিয়ে আমরা এনকাউন্টার করব। তো এখানে থাকবে হচ্ছে প্রথমে থাকবে আয়নিক বন্ধন, তারপরে থাকবে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের ভিতরে আমরা দেখব যে সেখানে সংকরায়ন, অনেক নতুন জিনিসপত্র আসবে, সন্নিবেশ সমযোজী বন্ধন, এই জিনিসগুলো আসবে। তো আমরা এক এক করে আগাবো। তো পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, তো ব্লক এলিমেন্টসের ভিতরে আমরা 4 প্রকারের এলিমেন্ট দেখব: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এখন কোনটা কি? এস ব্লক বলতে বোঝাচ্ছে যাদের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। তাহলে খুবই কমন সেন্স যে আমাদের পি ব্লকটা কি হবে? পি ব্লক হবে হচ্ছে যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে। যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয় হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। যাদের সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয় হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এখন কথা হচ্ছে, আমরা এখানে আজকে যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আমরা এস ব্লক এবং পি ব্লক এই পুরো টপিকটা আমরা আজকে শেষ করব। এবং এখানে এফ ব্লক এটা আমাদের সিলেবাসে নাই। আর ডি ব্লক থেকে হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি অবস্থান্তর মৌল, তারপর অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো, আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা যে টপিকটা আসবে, আমাদের যে টপিকটা আসবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পর্যায় সারণী থেকে মৌলের অবস্থান নির্ণয়। এখন পর্যায় সারণীতে টোটাল মৌল থাকে হচ্ছে 118টা। 118টা মৌলকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন ধরনের নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা আশা করি শিখে আসছো। তো আমাদের
মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে পর্যায় সারণী যদি দেখে থাকো, পর্যায় সারণীতে এই রকম করে কিছু রো আর কলাম দেওয়া থাকে। তো এই কলাম যেগুলা, এই কলামগুলা হচ্ছে আমাদের গ্রুপ বলি আমরা, গ্রুপ। আর এই রো যেগুলা আছে এগুলাকে আমরা বলি হচ্ছে পর্যায়। তো একটা যদি প্রথম রোতে থাকে তাহলে সেটা হচ্ছে প্রথম পর্যায়, একটা যদি দ্বিতীয় রোতে থাকে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। প্রথম গ্রুপে যদি থাকে, প্রথম কলামে যদি থাকে সেটা হচ্ছে প্রথম গ্রুপ, দ্বিতীয় কলামে যদি থাকে সেটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। এইভাবে হচ্ছে আমরা মৌলের অবস্থান নির্ণয় করতে পারি তার হচ্ছে পর্যায় এবং গ্রুপ যদি আমরা জানি সেখান থেকে। এখন একটা মৌলের পর্যায় নির্ণয় করা এটা খুবই সহজ। পর্যায় নির্ণয় করার জন্য আমাদের কোনো ডিফিকাল্টি অ্যারাইজ হবে না। পর্যায় কিভাবে আমরা নির্ণয় করতে পারি? পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা মনে রাখব পর্যায়টা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে লক্ষিত শেষ শক্তি স্তর। তো আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, সোডিয়াম, সাপোজ সোডিয়াম 11, এই সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আমাদের প্রথমে আসবে হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখন সর্বশেষ ইলেকট্রন কোনটা? সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এই s অরবিটালে যে ইলেকট্রনটা প্রবেশ করছে। এখন s অরবিটালে যে প্রবেশ করছে এই s অরবিটালটা কোন প্রধান শক্তি স্তরে? 3 নাম্বার প্রধান শক্তি স্তরে। এটাই হচ্ছে পর্যায় বা পিরিয়ড বা পর্যায়। তার মানে সোডিয়াম আমার অবস্থান করে হচ্ছে 3 নাম্বার পর্যায়ে। এখন আমি যদি গ্রুপের কথা আলোচনা করি, গ্রুপের ক্ষেত্রে আমরা 3টা সিচুয়েশন ফেস করব যখন আমরা গ্রুপ নির্ণয় করতে যাব। তো গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে সর্বশেষ শক্তি স্তরে যদি একটা বা দুইটা ইলেকট্রন প্রবেশ করে সেই ক্ষেত্রে একটা হবে। শেষ শক্তি স্তরে যদি 2-এর বেশি ইলেকট্রন থাকে সেটাই আমার একটা সিচুয়েশন হবে। আর ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে সেটা আমার আর একটা সিচুয়েশন হবে। তো আমরা প্রথমটা দেখি। প্রথম ক্ষেত্রে শেষ স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে। এরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পারি সোডিয়ামের আমরা একটু আগে পর্যায়ে দেখলাম 1s2 2s2 2p6 3s1। তো এখান থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারতেছি পর্যায় হচ্ছে 3 নাম্বার পর্যায়ে সে অবস্থান করছে। আর এই এস এর ভিতরে দেখো একটা ইলেকট্রন প্রবেশ করছে। আমার নিয়মটা হচ্ছে শেষ স্তরে যদি একটা বা দুইটা ইলেকট্রন থাকে তাহলে যে কয়টা ইলেকট্রন আছে 1 or 2 যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার গ্রুপ। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে কয়টা ইলেকট্রন আছে? আমার এখানে ইলেকট্রন আছে হচ্ছে একটা। তার মানে সোডিয়াম এটার অবস্থান হচ্ছে 3rd পর্যায় আর হচ্ছে 1st গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেই কুইকলি। আরেকটা এক্সাম্পল ক্যালসিয়াম হচ্ছে 20। তো ক্যালসিয়ামের আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এখানে খুব সহজেই আমরা বলতে পারি যে এটা আছে হচ্ছে 4th পর্যায়ে, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা 4 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করেছে। আর এখানে দেখো কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 2টা। তার মানে এটা হচ্ছে 2nd গ্রুপ। ওকে, ওকে, খোকন সিদ্দিকী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
শাহ সম্রাট, হ্যালো স্যার, হ্যালো। ওকে, তাহলে আমরা আগাই। এবার আমরা প্রথম সিনারিওটা দেখলাম, এবার আমরা যদি এইটাতে আসি, শেষ স্তরে 2-এর বেশি যদি ইলেকট্রন থাকে। আচ্ছা, শেষ স্তরে 2-এর বেশি ইলেকট্রন কাদের আছে? আমরা যদি এক্সাম্পল দেখি, সাপোজ সিলিকন হচ্ছে 16। তো আমরা ইলেকট্রন বিন্যাস করি। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তো সিলিকনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর শেষ শক্তি স্তরে আছে হচ্ছে 6টা ইলেকট্রন, অবভিয়াসলি 2-এর চেয়ে বেশি। তো আমার এরকম যখন সিচুয়েশন অ্যারাইজ করবে যে এখানে 2-এর বেশি ইলেকট্রন আছে, তখন আমাদের পর্যায় বের করাটা কোনো বিষয় না। পর্যায়টা হচ্ছে থার্ড পর্যায়, সর্বশেষ শক্তি স্তর। সো এটা হচ্ছে থার্ড পর্যায়। আচ্ছা, এখন আমাদের এখানকার নিয়ম যেটা হচ্ছে, গ্রুপ বের করার যেটা নিয়ম, সেটা হচ্ছে যোজ্যতা স্তরের, যোজ্যতা স্তর বলতে শেষ শক্তি স্তরকে বোঝায়, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তো এখানে দেখো আমাদের যোজ্যতা স্তর কোনটা? থার্ড শক্তি স্তর। থার্ড শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে হচ্ছে 2 + 4, 6টা। তাহলে এই হচ্ছে কি আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 6 + 10, তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি সিলিকন হচ্ছে থার্ড পর্যায়, 16th গ্রুপ। এখানে হচ্ছে এর অবস্থান। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সিলিকন, অ্যালুমিনিয়াম দেখি। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। তো অ্যালুমিনিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, আমরা এখান থেকে কি দেখব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2 + 1, 3টা। তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার খুব সোজা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 3 + 10। তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 3 + 10, 13। এবং আমরা যদি পর্যায় বের করতে চাই, সেটা আমরা অনেকক্ষণ থেকেই দেখে আসতেছি যে এটা সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। তার মানে এটা হচ্ছে থার্ড পর্যায়, থার্ড পর্যায়, 13th গ্রুপ। ওকে, ওকে। তো এবার আমরা দেখব হচ্ছে ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, এইটার ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটে। তো এইটার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ডি অরবিটালে প্রবেশ করে হচ্ছে কপার, তার মানে এটা একটা ডি ব্লক এলিমেন্ট। কপারের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো আমরা যখন কপারের ইলেকট্রন বিন্যাস করব, এখান থেকে দেখব এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে 3d10, 4s1। তো এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে একটু আমাদের
দেখতে হবে প্রথম কথা যে এখানে ডি অরবিটালে আছে হচ্ছে 10টা, এস অরবিটালে আছে হচ্ছে একটা। তো আমাদের এই ক্ষেত্রে যে সিচুয়েশনটা অ্যারাইজ করবে সেটা হচ্ছে ইলেকট্রন যখন ডি অরবিটালে প্রবেশ করবে তখন তার গ্রুপ সংখ্যা হবে হচ্ছে, গ্রুপ নাম্বার হবে হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তো ডি অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 10 প্লাস সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা সেটা কত? এখানে এস অরবিটাল অনেকগুলো আছে, 1 এ আছে, 2 এ আছে, 3 তে আছে, কিন্তু লাস্টে আছে হচ্ছে 4 এ আছে হচ্ছে আমার একটা। তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 11। তার মানে এর অবস্থানটা হচ্ছে আমাদের 11th গ্রুপে, 11th গ্রুপ। এবং এর পর্যায় যদি আমরা বের করতে চাই 4th পর্যায়ে, তার কারণ এখানে সর্বশেষ ইলেকট্রনটা যেখানে ঢুকছে সেটা হচ্ছে 4th শক্তি স্তর, তার মানে এটা হচ্ছে 4th পর্যায় বা পিরিয়ড। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি চাইলে, সেটা হচ্ছে সাপোজ ক্রোমিয়াম 24। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 5 4s1। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ডি অরবিটালে প্রবেশ করছে হচ্ছে 5টা, ডি অরবিটালের জন্য 5, আর সর্বশেষ যেটা এস অরবিটাল সেখানে প্রবেশ করছে হচ্ছে একটা ইলেকট্রন, সো এটা হচ্ছে 1। তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 6, আর পিরিয়ড নাম্বার আমরা যদি বলি, পিরিয়ড নাম্বার হচ্ছে সর্বশেষ শক্তি স্তর যেটা এখানে প্রেজেন্ট সেটা হচ্ছে 4th, তার মানে পিরিয়ড সংখ্যা হচ্ছে 4। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পি ব্লক এলিমেন্টস। আমাদের এস ব্লক এলিমেন্টস বলতে আমরা এস ব্লক এলিমেন্টস যেগুলো দেখলাম, এস ব্লক এলিমেন্টস আমরা যেগুলো এনকাউন্টার করতাম আর কি। এস ব্লক এলিমেন্টস বেসিক্যালি এস ব্লক এলিমেন্টস যেগুলো হওয়ার কথা ছিল, যাদের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। তো কাদের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে, আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই তাহলে দেখব যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে মৌলগুলো আছে, আরও অনেক মৌল আছে এখানে, লিথিয়াম সাপোজ, এই মৌলগুলোর হচ্ছে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। তো এদেরকে যদি আমরা ক্যারেক্টারাইজ করতে চাই কারা কারা প্রবেশ করে, বেসিক্যালি আমরা এখানে 14টা মৌল দেখব যাদের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, এবং এরা বেসিক্যালি হচ্ছে গ্রুপ 1 এবং 2। এই গ্রুপ 1 এবং 2 এর ভিতরে যে মৌলগুলো থাকে তারাই বেসিক্যালি হচ্ছে এস ব্লক মৌল। কিন্তু আরেকটা মৌল আছে এখানে, গ্রুপ 1 এর ভিতরে আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই সেখানে 7টা মৌল দেখব, গ্রুপ 2 এর ভিতরে আমরা 6টা মৌল দেখব। তাহলে আরেকটা কোত্থেকে আসলো? আরেকটা হচ্ছে, তোমরা যদি দেখো হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস, বা হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তো এটার যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব দেখব যে 1s2 সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে।
তো সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা সেটা হচ্ছে গ্রুপ 18। এই জন্য এখানে হিলিয়ামটা চলে আসবে, প্লাস হচ্ছে হিলিয়াম, এই মিলে হচ্ছে আমাদের 14টা মৌল আমরা পাই। এবং সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, আমরা দেখব যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, 1s2 2s2 2p6 3s2। আমরা যদি পটাশিয়ামের দিকে তাকাই, পটাশিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তো আলটিমেটলি আমরা দেখব যে এখানে সর্বশেষ শক্তি স্তর যেটা, সেখানে আমাদের এস অরবিটালে এরা প্রবেশ করতেছে, এস অরবিটালে এরা প্রবেশ করতেছে এবং আইদার এস অরবিটালে একটা ঢুকতেছে আর দুইটা ঢুকতেছে। তো আমরা যদি সাধারণ ইলেকট্রন বিন্যাসের কথাতে আসি, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা হবে সেটা হচ্ছে NS1 or 2, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার আসবে হচ্ছে পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে আমরা এখানে টোটাল 36টা মৌল পাবো। 36টা মৌল হচ্ছে পি ব্লক এলিমেন্টস এবং বেসিক্যালি গ্রুপ 13 থেকে 18 এর ভিতরে হচ্ছে যে মৌলগুলো থাকে সেই মৌলগুলো হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্টস। এখন গ্রুপ 18 এর ভিতরে যদি আমরা তাকাই, গ্রুপ 18 এর ভিতরে একটা ইনার্ট গ্যাস থাকে, যে ইনার্ট গ্যাসটা হচ্ছে হিলিয়াম, যেটার কথা আমরা এখানে ব্যাখ্যা করছি। তো হিলিয়ামটা বাদ হবে, হিলিয়ামটা বাদ হবে। হিলিয়াম বাদে বাকি 36টা এলিমেন্ট গ্রুপ 13 থেকে 18 এর ভিতরে তারা হচ্ছে প্রি ব্লক এলিমেন্টস। এবং এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে তাদের, আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে আমরা দেখব যে অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। এরপরে আরেকটা থাকে হচ্ছে সিলিকন, সিলিকনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4। তার মানে আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে যোজ্যতা স্তর যেটা, যোজ্যতা স্তরে আমাদের এস অরবিটাল যেটা সেটা পুরোপুরি ভর্তি হবে এবং বাকিটা হচ্ছে পি অরবিটালের ভিতরে চলে যাবে। এখন পি অরবিটালের আমাদের ক্যাপাসিটি কত? পি অরবিটালের ক্যাপাসিটি হচ্ছে 6। তার মানে আমরা লিখতে পারি যে এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের NS, এটা 2 পুরাটা ভরে যাবে এবং বাকিটা হচ্ছে পি অরবিটালে চলে যাবে। NP 1ও হইতে পারে 2ও হতে পারে, আপ আনটিল 6 পর্যন্ত এখানে হবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে ডি ব্লক এলিমেন্টস, বা যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। তো ডি ব্লক এলিমেন্টস হচ্ছে আমাদের টোটাল 41টা। এখন কোন 41টা? ডি ব্লক এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর ভিতরে থাকে, কিন্তু গ্রুপ 3 থেকে গ্রুপ 12 তুমি যদি তাকাও তাহলে তুমি সেখানে দেখবা টোটাল 44টা মৌল আছে, কিন্তু আমরা এখানে বলছি 41টা। কেন? তার কারণ হচ্ছে এখানে থোরিয়াম, ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, এই তিনটাকে আমরা বাদ দিয়ে দিই।
এই তিনটাকে বাদ দিয়ে দিই, এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এদেরকে আমরা বাদ দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কীরকম, আমরা একটা নেই কপারের ক্ষেত্রে আমরা দেখব যে কপারের ইলেকট্রন বিন্যাস শর্টে লিখে আর্গন পর্যন্ত, তারপরে 4s1 3d10, অর আমরা যদি আরেকটা নেই ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 আর্গন, এরপরে 4s1 3d5। অ্যাকচুয়ালি ডি অরবিটালের ক্যাপাসিটি হচ্ছে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। আর আরেকটা এক্সাম্পল নেই হচ্ছে জিঙ্ক 30। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখব আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, এরপরে 4s2 3d10। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে কোনো পি অরবিটাল আসবে না এবং সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 4 এবং ডি অরবিটাল থাকবে হচ্ছে ঠিক তার আগের শক্তি স্তরে। তাহলে আমরা এখানে যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে যাই, সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি আমরা বলতে যাই তাহলে আমরা এখানে দেখব সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে শুধুমাত্র এস অরবিটাল থাকে এবং সেটা হচ্ছে অর্ধপূর্ণও থাকতে পারে, পূর্ণও থাকতে পারে, তার জন্য ns 1 to 2 এবং ডি অরবিটাল তার থাকে হচ্ছে ঠিক তার আগের শক্তি স্তরে n-1 d 1 to 10। ওকে, এর মধ্যে আমাদের বাকি থাকে হচ্ছে এ ব্লক এলিমেন্টস। সাধারণ ইলেকট্রন বিন্যাস আমাদের আসবে হচ্ছে ns 1 to n-1 d either 0 or 1 n-2 f 1 to 14 এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে। মানে সর্বশেষ শক্তি স্তরে আমাদের থাকবে হচ্ছে এস অরবিটাল, ঠিক তার আগের শক্তি স্তরে থাকবে ডি অরবিটাল যেখানে আইদার কোনো ইলেকট্রন থাকবে না ওর হাইয়েস্ট একটা ইলেকট্রন থাকবে, এবং তার আগের শক্তি স্তরে থাকবে হচ্ছে এফ অরবিটালটা যেটা আইদার একটা থাকবে ওর 14টা থাকবে। 14টা হচ্ছে এফ অরবিটালের ক্যাপাসিটি। ওকে, তো আমাদের এস অরবিটাল নিয়ে যদি আমরা কথা বলতে যাই, এস ব্লক এলিমেন্টস নিয়ে যদি আমরা কথা বলতে যাই, এস ব্লক এলিমেন্টস কি কি থাকে, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। এর মধ্যে গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ এবং গ্রুপ 2 কে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতুর গ্রুপ। তো এদের বৈশিষ্ট্য কি, এদের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, এরা অনেক বেশি বিক্রিয়া করে, এরা হচ্ছে সবাই ধাতু এবং এদের সর্বশেষ শক্তি স্তরে আইদার একটা আর দুইটা ইলেকট্রন থাকে, এই জন্য এদের রিঅ্যাক্টিভিটি বেশি। এখানে এর চেয়ে বেশি কিছু আর জানার নাই। এরপরে আমরা যাব হচ্ছে পি ব্লক এলিমেন্টসে। তো পি ব্লকের ভিতরে আমরা দেখছি যে এখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত থাকে এবং একটা বাদ থাকে, সেটা হচ্ছে হিলিয়াম বাদ, এবং এখানে টোটাল মৌল থাকে হচ্ছে 36টা। তো আমরা এক এক করে আগে, প্রথমে আমাদের আসবে হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13 এর ভিতরে থাকে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম। আমাদের সব কয়টা নিয়ে জানার দরকার নেই, আমাদের জাস্ট এই দুইটা নিয়ে জানলেই হবে। আচ্ছা, তো এর মধ্যে আমরা যদি বলি বোরনের হাত কয়টা, বোরনের হাত হচ্ছে 3টা। তার কারণে এর ইলেকট্রন বিন্যাস করলেই দেখা যায় যে বোরন এটা হচ্ছে 5 নাম্বার মৌল, 1s2 2s2 2p1। এর মধ্যে বোরন যখন যৌগ গঠন করে সে একটু এক্সাইটেড হয়, যে কোনো যৌগ গঠনের সময় মৌলগুলো এক্সাইটেড হয়। তো এক্সাইটেড হয়ে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পি অরবিটালের ভিতরে জাম্প করে, যেহেতু পি অরবিটাল থাকে হচ্ছে 3টা। এর মধ্যে একটা অরবিটালে আমরা যদি দেখি এখানে 1s2 2s1 2p2, এর ভিতরে আমরা যদি আরেকটু ভাঙায় দেখি 1s2 2s1 পি অরবিটাল থাকে হচ্ছে টোটাল 3টা, px py pz, তার মধ্যে 2px 2py 2pz, এখানে কোনো ইলেকট্রন থাকে না। তো এইখানে একটা হাত ফাঁকা থাকে, এইখানে একটা হাত ফাঁকা থাকে, এইখানে একটা হাত ফাঁকা থাকে, এই নিয়ে হচ্ছে তার টোটাল 3টা হাত। আবার যদি আমরা অ্যালুমিনিয়ামের দিকে তাকাই, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 13 নম্বর মৌল, 1s2
2s2 2p6 3s2 3p1। আবার সে যদি এক্সাইটেড হলে তার এই s অরবিটালের একটা ইলেকট্রন p অরবিটালে চলে যায়, 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz0 3d0। এখানে একটা d অরবিটাল থাকে যেটা বোরনের ভিতরে নাই। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আমরা ফেস করব সেটা হচ্ছে, এটা একটা মৌল থাকে, বোরনের একটা যৌগ থাকে, বোরন ট্রাইক্লোরাইড, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এদের দুইজন হচ্ছে লুইস অ্যাসিড। কেন? তো লুইস অ্যাসিড কেন, এটার ব্যাখ্যা যদি আমরা জানতে চাই, আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে লুইস অ্যাসিড জিনিসটা কি। লুইস অ্যাসিড জিনিসটা হচ্ছে যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তো আমরা দেখি যে কিভাবে বোরন ট্রাইক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। এটার দিকে যদি আমরা তাকাই, এই ক্ষেত্রে বোরনের ইলেকট্রন বিন্যাসটা থাকবে হচ্ছে এক্সাইটেড অবস্থায় 1s2 2s2 2px1 2py1 2pz0, এখানে 2s1 হবে। আচ্ছা, তো এইখানে একটা ক্লোরিন যুক্ত হয়, এইখানে একটা ক্লোরিন যুক্ত হয়। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দরকার থাকে হচ্ছে একটা ইলেকট্রন, সে সেখান থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে বোরন থেকে। এখন কথা হচ্ছে পি অরবিটালের সর্বশেষ যে পার্টটা আছে পিজেড, এই পিজেড অরবিটালটা আমাদের ফাঁকা থাকে। তো আমরা যদি এখানে একটা চিত্র আঁকি হুন্ডের নীতি অনুযায়ী, পি অরবিটাল থাকে হচ্ছে তিনটা, এর ভিতরে এইখানে একটা ইলেকট্রন থাকে, এইখানে একটা ইলেকট্রন থাকে, এইখানে ক্লোরিনটা এসে তার ইলেকট্রন শেয়ার করে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করে, কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে। এখন ফাঁকা জায়গাটাতে আমরা যদি চিন্তা করি H2O-র মতো একটা যৌগ যার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে, অর N2O, এই টাইপের কোনো যৌগ যাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারা এসে তাদের মুক্তজোড় ইলেকট্রনটা শেয়ার করতে পারে, এবং এই ধরনের বন্ধনকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখানে বেসিক্যালি বোরন ট্রাইক্লোরাইড যেটা করলো, সে হচ্ছে অতিরিক্ত ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনকে গ্রহণ করে সে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে সাহায্য করলো, এই জন্য সে হচ্ছে একটা লুইস অ্যাসিড। আমরা সিমিলারলি দেখতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা থাকে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1, এবং এখানে 3pz0 এবং তার 3d অরবিটালের সব কয়টা অরবিটাল হচ্ছে ফাঁকা। তো এইখানেও আমরা দেখব যে তার যে 3p অরবিটালটা আছে সেইখানে দুইটা ইলেকট্রন আছে। তো এইখানে একটা ক্লোরিন বসলো, এইখানে একটা ক্লোরিন বসলো, আর এর আগে যে S1 অংশটা আছে সেই S1 অংশে একটা ক্লোরিন বসলো, তিনটা ক্লোরিন বসলো, কিন্তু এই জায়গাটা ফাঁকা। সে এইখানে আবার ইলেকট্রনকে নিতে পারে। কার থেকে নিতে পারে? H2O, তারপর নাইট্রাস অক্সাইড, এগুলো থেকে সে ইলেকট্রন নিতে পারে, ইলেকট্রন নিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, তাই সে একটা লুইস অ্যাসিড। ওকে,
তাহলে আমরা আগাই। আরেকটা কোশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ডাইমার গঠন করে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, তার আগে হচ্ছে ডাইমার জিনিসটা কি? ডাইমার জিনিসটা হচ্ছে যদি দুইটি অণু একসাথে থাকে, তাহলে মনোমার জিনিসটা কি? যেখানে হচ্ছে কেবলমাত্র একটা অণু থাকে। ট্রাইমার হইতে পারে যেখানে তিনটা অণু একসাথে থাকে। টেট্রামার হতে পারে যেখানে চারটা অণু একসাথে থাকে। তো সেগুলো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কেন ডাইমার? তো আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠনটা দেখি, অ্যালুমিনিয়ামের হাত থাকে হচ্ছে তিনটা, ক্লোরিন, এর সাথে পাশাপাশি আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল থাকে। তো এইখানে আমরা যখন দেখব যে ক্লোরিন অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক একটা মৌল, তো ক্লোরিন যখন অ্যালুমিনিয়ামের সাথে বন্ধন গঠন করছে, তার এখানে ইলেকট্রনের যে ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি, সেটা সে এই পার্শ্ববর্তী যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে তার অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করতে পারে। আবার এইখানকার যে অ্যালুমিনিয়ামটা আছে সে তার পার্শ্ববর্তী ক্লোরিনের থেকে ইলেকট্রনের কিছু শেয়ার পেতে পারে। এইভাবে হচ্ছে তারা দুইজন একসাথে থাকতেছে, একসাথে থেকে এখানে বেসিক্যালি Al2Cl6 গঠন করতেছে, বাস যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 এর ভিতরে থাকবে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। তো এর ভিতরে আমাদের কেবলমাত্র কার্বন আর সিলিকন এই দুইটা জানলেই চলবে। এই দুটা নিয়ে আমরা কিছু কোশ্চেন দেখব। তো প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট, তো ডায়মন্ড আর গ্রাফাইট কিভাবে আলাদা হলো? তাদের সংকরায়নের মাধ্যমে। এর ভিতরে মনে রাখতে হবে ডায়মন্ডের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন এরা প্রদর্শন করে এবং এরা হচ্ছে sp2 সংকরায়ন প্রদর্শন করে। এটা মাঝে মধ্যেই এমসিকিউতে আসে এক্সামে। এর ভিতরে আমাদের মনে রাখতে হবে যে ডায়মন্ডের হচ্ছে sp। এটা কিভাবে মনে রাখবো? দেখো, ডায়মন্ডের ভিতরে আমাদের ওয়ার্ড আছে হচ্ছে টোটাল 7টা, আর গ্রাফাইটের ভিতরে ওয়ার্ড আছে হচ্ছে 8টা। তো যার ভিতরে ওয়ার্ড বেশি তার সেখানে সংকরায়নে অরবিটালও বেশি লাগবে। এখানে 3টা অরবিটাল, এখানে 2টা অরবিটাল। আমি এইভাবে মনে রাখতাম। তো এখন আমরা প্রথম যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? তো এখানে কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড, এর ভিতরে কার্বন আর সিলিকন সেম গ্রুপে। তো সেম গ্রুপের দুইটা মৌলের অক্সাইড একই রকম হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। তার জন্য রিজনটা কি, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো প্রথম কথা, কার্বন আর সিলিকন এদের যোজনী হচ্ছে 4। এখানে সবকটার যোজনী 4। আবার লেডের ভিতরে পরিবর্তনশীল যোজ্যতা দেখা দেয়, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু বেসিক্যালি কার্বন আর সিলিকনের ভিতরে যোজনী থাকে হচ্ছে 4, মানে তার 4টা হাত থাকে। তো 4টা হাত থাকে, 4টা হাত কিভাবে দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইড এইভাবে যুক্ত হয়। দুইটা অক্সিজেনের হাত হচ্ছে 2টা, তারা কার্বন থেকে 2টা হাত নেয়, এই সাইডে আবার 2টা হাত নেয়, এই নিয়ে কার্বনের 4টা হাত পূর্ণ হয়। তো দেখা যাচ্ছে যে এই মৌলটা, এই যৌগটা অনেক ছোট, আবার ছোট যৌগ যেগুলো আছে সেগুলোকে আমরা বেসিক্যালি গ্যাসীয় বলতে পারি, তার কারণ তারা ইন্ডিভিজুয়ালি থাকতে পছন্দ করে। আর কঠিন যে পদার্থগুলো আছে তারা একসাথে চেন লাইক স্ট্রাকচার তৈরি করে। আবার লিকুইডের ক্ষেত্রে সেই চেন স্ট্রাকচারটা একটু ছোট হয়। আমরা আস্তে আস্তে সবকটাই দেখব, কিন্তু এইখানে এই যৌগটার যে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা অনেক ছোট, তারা ইন্ডিভিজুয়ালি থাকে, এই জন্য তারা হচ্ছে গ্যাসীয়। কিন্তু সিলিকনের ক্ষেত্রে এরকম সিম্পল স্ট্রাকচার আমরা দেখি না। সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটা দেখি,
সিলিকনের হাত হচ্ছে 4টা, অক্সিজেনের হাত হচ্ছে 2টা। আচ্ছা, তো এরকম একটা চেইন লাইক স্ট্রাকচার গঠন করে। যেহেতু এখানে এরকম একটা স্ট্রাকচার গঠন হচ্ছে এবং এখানে কিন্তু এই চেইনটা শেষ না, এইখানে এরপরে আরেকটা অক্সিজেন আছে, তার পাশে আরেকটা সিলিকন আছে, এই সিলিকনের আবার 4টা হাত আছে, সেখানে আরেকটা অক্সিজেন আছে, এইভাবে ইনফাইনাইট পর্যন্ত এই চেইনটা বিস্তৃত। এই জন্য সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের কঠিন এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখব। CCl4 পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবণীয় কেন? আবার একই রকমের কথা, যে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, সিলিকনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, তারা একই গ্রুপের, তাদের ক্লোরাইডগুলোও একই রকম হওয়ার কথা। তা একটার ক্লোরাইড যদি অদ্রবণীয় হয়, আরেকটার ক্লোরাইডও অদ্রবণীয় হওয়ার কথা, কিন্তু সেটা আমরা দেখি না। সেটা কেন? তো এটার জন্য আমরা যদি ব্যাখ্যা করতে চাই, কার্বন টেট্রাক্লোরাইড, এটার ক্ষেত্রে আমরা কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা দেখব, কার্বনের এক্সাইটেড স্টেজে, সেটা হচ্ছে 1s2। প্রথমে কার্বনেরটা দেখি, 1s2, 2s2, 2p2। তো এখানে যখন আমরা এটাকে এক্সাইট করব, এক্সাইট করলে আমরা দেখব s অরবিটাল থেকে একটা ইলেকট্রন p অরবিটালে চলে যাবে। তার মানে 2s1, 2px1, 2py1, 2pz1। তো এখানে তার 4টা হাত ফাঁকা হয় এইভাবে, এইখানে একটা ক্লোরিন আসে, এইখানে একটা ক্লোরিন আসে, এইখানে একটা ক্লোরিন আসে, এইখানে একটা ক্লোরিন আসে, এইভাবে হচ্ছে একটা CCl4 গঠন হয়। আবার যদি আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে দেখি, এইখানে সিলিকনের যে ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। যখন এটাকে আমরা এক্সাইট করব, এক্সাইট করলে দেখব যে 1s2, 2s2, 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1। তার 4টা হাত হচ্ছে ফাঁকা থাকে এইভাবে। এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 3d0, এর ফাঁকা অরবিটাল থাকে। 3 নাম্বার প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল প্রেজেন্ট থাকে, কিন্তু 2 নাম্বার শক্তি স্তরে আমরা দেখি যে কার্বনের ক্ষেত্রে এখানে কোনো 2d নাই, এখানে 2d এক্সিস্ট করে না। এখন 3d ফাঁকা হওয়ার সুবিধাটা কি? 3dর চিত্র যদি আমরা আঁকি, ডি অরবিটাল থাকে হচ্ছে 5টা, dxy, dyz, dzx, এইভাবে dz2, dx2 - y2, এইভাবে 5টা অরবিটাল আমার এখানে থাকে। তো 5টা অরবিটালই হচ্ছে ফাঁকা। তো এইখানে পানি এসে, পানির যে মুক্তজোর ইলেকট্রনটা থাকে, এই যে এইখানকার যে মুক্তজোর ইলেকট্রন, সে এখানে শেয়ার করতে পারে। শেয়ার করার জন্য পানির সাথে তার ইন্টারঅ্যাকশনটা ভালো হয়, পানিতে সে দ্রবণীয় হয়, কিন্তু এখানে কোনো ডি অরবিটাল থাকে না। ডি অরবিটাল না থাকার জন্য পানি তার মুক্তজোর ইলেকট্রনটা এখানে ডোনেট করতে পারে না। ডোনেট না করার জন্য এটা পানিতে অদ্রবণীয় হয়, CCl4 পানিতে অদ্রবণীয় হয়, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আমাদের পানিতে দ্রবণীয় হয়ে যায়। ওকে, তো এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরবর্তী স্লাইডের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এই 5টা মৌল হচ্ছে আমাদের গ্রুপ 15-এ থাকে। এর ভিতরে আবার আগের মতো আমরা সিলেক্টিভ পড়ালেখা করব। আমাদের এখানে নাইট্রোজেন আর ফসফরাস, এই দুইটা নিয়ে আমরা বেশি বেশি পড়ালেখা করব। তো প্রথম যে কোশ্চেনটা আমরা এনকাউন্টার করব, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের PCl5 গঠন হলেও NCl5 গঠন হয় না কেন? আচ্ছা, নাইট্রোজেন আর ফসফরাস এদের দুইজনই
ক্লোরিনের সাথে যখন বন্ধন তৈরি করে আমরা এক্সপেক্ট করব যে ফসফরাসের সাথে যেহেতু 5টা ক্লোরিন যুক্ত হয়, নাইট্রোজেনের সাথেও 5টা ক্লোরিন যুক্ত হবে, কিন্তু এখানে যুক্ত হয় না। এটা রিজনটা কি? তার আগে আমরা একটু দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে এর যোজনীটা কত। এর জন্য আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, যখন নাইট্রোজেন বন্ধন তৈরি করে, বন্ধন তৈরি করার সময় সে এক্সাইটেড হয়, এক্সাইটেড হলে এখানে আমরা দেখব 2s2 2px1 2py1 2pz1। দেখতেছি যে এখানে এদের পি অরবিটালগুলা অর্ধপূর্ণ, এইখানে একটা হাত থাকে, এখানে একটা হাত থাকে, এখানে একটা হাত থাকে, তাই আমরা নাইট্রোজেনকে এইভাবে দেখাই। কিন্তু এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যোজ্যতা স্তরের এস অরবিটালটা আমার এখানে পূর্ণ, সেটাই হচ্ছে এর মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রনটা এইভাবে এখানে থাকে। এরপরে আমরা যদি ফসফরাসের দিকে তাকাই, ফসফরাসের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, এটা 15 নম্বর মৌল, 1s2 2s2 2p6 3s2 3p3 3d0। তো এটাকে আমরা যখন এক্সাইট করব, এক্সাইট করলে বা নন এক্সাইটেড স্টেজেই আমরা দেখব যে এখানে এস অরবিটালের ভিতরে 2টা ইলেকট্রন পূর্ণ থাকে এবং পি অরবিটালের ক্ষেত্রে এখানে একটা একটা করে ইলেকট্রন থাকে। তাই যখন আমরা এর গাঠনিক চিত্র আঁকবো, দেখব যে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে এবং এর 3টে হাত থাকে। আবার যদি একে তুমি এক্সাইট করো, এক্সাইটেড স্টেজে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6, এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করে আমাদের ডি অরবিটালে চলে যায়। তাহলে এখানে যে অবস্থাটা দাঁড়াবে 3px1 3py1 3pz1 z1 3d1। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ইলেকট্রন এখানে আছে, কিন্তু এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কিন্তু এর হাত হয়ে গেছে হচ্ছে 5টা। তো 5টা হাত হওয়ার জন্য এর যদি আমরা গাঠনিক চিত্র আঁকি, এরকম একটা চিত্র আমরা এখান থেকে পাবো। তাহলে ফসফরাসের আইদার যোজনী হচ্ছে 3 আর যোজনী হচ্ছে 5, কিন্তু নাইট্রোজেনের ভিতরে ফাঁকা ডি অরবিটাল নাই বা কোনো রকমের ডি অরবিটাল নাই, এই জন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 এবং সব সময় তার একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ওকে, এখন আমরা এই কোশ্চেনটা দেখব, PCl5 গঠন হলেও কেন NCl5 গঠন হয় না। তো আমরা প্রথমে দেখি যে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা কিভাবে গঠন হয়। এই ক্ষেত্রে ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাসটা নিয়ন পর্যন্ত, এরপরে 3s1 3px1 3py1 3pz1 3dxy1। ওকে, তো এইখানে এই 5টা হাত ফাঁকা থাকে, এইখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে, এখানে একটা ক্লোরিন আসে, টোটাল 5টা ক্লোরিন আসে। 5টা ক্লোরিন এসে PCl5 গঠন করে। কিন্তু আমরা যদি নাইট্রোজেনের দিকে তাকাই, নাইট্রোজেনের দিকে তাকালে আমরা দেখব এখানে 1s2 2s2 2p3 2p3 2p3। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যখন এটার অরবিটালগুলোর দিকে তাকাবো, আমরা দেখব যে এখানে s2 এইভাবে আছে এবং এখানে p অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ঢুকছে। তো এখানে আমরা প্রথমে দেখব একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, কিন্তু বাকি 2টা ক্লোরিনকে সে জায়গা দিতে পারে না। তাই হাইয়েস্ট এখানে NCl3 গঠন হওয়া সম্ভব, কিন্তু NCl5 গঠন হওয়া সম্ভব না, কারণ একই রকম এখানে ডি অরবিটাল নাই, ডি অরবিটাল নাই, তাই এখানে NCl5 গঠন হচ্ছে না। কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে ডি অরবিটাল থাকে, এই জন্য ফসফরাসের এখানে আমরা দেখব যে PCl5 গঠন হয়। আচ্ছা, আমরা পরবর্তীতে আরও কিছু কোশ্চেন এনকাউন্টার করি। এর আগে
পরিবেশে এরা কিভাবে থাকে? পরিবেশে নাইট্রোজেন N2 এবং ফসফরাস P4 এই আকারে থাকে। এবং আমরা যদি গঠন চিত্র দেখি, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর ফসফরাসের ক্ষেত্রে তারা এইভাবে একটা চেইনের মতো গঠন করে থাকে। ওকে, তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে PH3 ও NH3 লুইস বেজ বা লুইস ক্ষারক কেন? তার আগে আমাদের জানতে হবে লুইস ক্ষারক জিনিসটা কি। লুইস ক্ষারক জিনিসটা হচ্ছে যারা মুক্তজোড় ইলেকট্রনকে ত্যাগ করতে পারে বা ডোনেট করতে পারে। তার মানে এরা মুক্তজোড় ইলেকট্রন থাকলেই আমরা বুঝবো যে এখানে এরা লুইস ক্ষারক হিসেবে থাকবে। তো আমরা প্রথমে PH3 এটার ইলেকট্রন বিন্যাসে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখি এখানে। তো এখানে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখব যে এটা 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি NH3 এর ক্ষেত্রে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে আর যে নাইট্রোজেনটা থাকে সেখানে আমরা দেখব যে 1s2 2s2 2px1 2py1 2pz1। এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে, এখানে একটা হাইড্রোজেন আসে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর যোজ্যতা স্তরের যে s অরবিটাল থাকে সেই s অরবিটালটা পূর্ণ। এই পূর্ণ s অরবিটালে যে ইলেকট্রন দুইটা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। তাই এদেরকে যখন আমরা লিখব PH3 NH3, এখানে আমরা দেখব যে এই মুক্তজোড় ইলেকট্রনগুলা এখানে প্রেজেন্ট। তো এখানে যদি এমন কোনো এর আশেপাশে যদি এমন কোনো অণু থাকে যেখানে ইলেকট্রনের দরকার বা যেখানে ফাঁকা ডি অরবিটাল থাকে সেখানে তারা এই মুক্তজোড় ইলেকট্রনগুলা ডোনেট করতে পারে। যেহেতু তারা ডোনেট করতে পারতেছে তাদেরকে আমরা বলতেছি লুইস ক্ষারক। আচ্ছা, এরপরে আমাদের নাইট্রোজেনের যে অক্সাইডগুলো থাকে, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো থাকে সেই অক্সাইডগুলো নিয়ে মাঝে মধ্যে কোশ্চেন হয়। তো নাইট্রোজেনের আমার এখানে আমাদের জানা মতে নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5টা অক্সাইড। কি কি অক্সাইড? প্রথমে আমরা দেখব হচ্ছে N2O, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। NO, এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এরপরে থাকে N2O3, এটার নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাই অক্সাইড। N2O4, এটার নাম হচ্ছে নাইট্রোজেন পার অক্সাইড। এরপরে আমাদের থাকে হচ্ছে N2O5, এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আচ্ছা, তো আমাদের এখানে N2O3 আর N2O5 এদের নামটা খুবই কমন সেন্স যে এখানে 3টা অক্সিজেন থাকে এই জন্য এটা হচ্ছে ট্রাই অক্সাইড, এবং এখানে 5টা অক্সিজেন থাকে এই জন্য এটার নাম হচ্ছে পেন্টা অক্সাইড। এর ভিতরে আমাদের মনে রাখতে হবে স্পেশালি হচ্ছে এই 3টা N2O, NO আর N2O4। এর মধ্যে N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড, NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর N2O4 হচ্ছে নাইট্রোজেন পার অক্সাইড। তো আমরা এদের এক এক করে গঠনটা দেখব। আমরা প্রথমে N2 এর গঠনটা দেখব। N2 এর ভিতরে আমাদের 2টা নাইট্রোজেন থাকতেছে, একটা অক্সিজেন থাকতেছে, তাহলে নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা, এটা আরেকটা নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করতেছে, এবং যেহেতু এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে সে তার মুক্তজোড় ইলেকট্রনটা একটা অক্সিজেনের সাথে শেয়ার করতে পারছে। এটা হচ্ছে N2 এর গঠন। এরপর আমরা যদি নাইট্রিক অক্সাইডের গঠনটা দেখি NO, এখানে নাইট্রোজেন তার মুক্তজোড় ইলেকট্রন যেটা সে এখানে রেখে দিতে পারতেছে বা স্টোর করতে পারতেছে, বাকি 2টা হাতে সে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে। এরপরে আমরা যদি দেখি N2O3, N2O3 এর ক্ষেত্রে আমাদের এখানে 3টা অক্সিজেন থাকবে, 2টা নাইট্রোজেন থাকবে। তো এখানে একটা নাইট্রোজেন একটা অক্সিজেনের সাথে
সেই অক্সিজেনটার সাথে আরেকটা নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেনটা দুইটা হাত দিয়ে একটা করে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে। এটা হচ্ছে আমাদের N2O3। এরপর আমরা দেখব হচ্ছে N2O4 বা নাইট্রোজেন পারঅক্সাইড। এটার গঠনটা কীরকম? N2O4 এর ক্ষেত্রে আমরা দেখব যে একটা নাইট্রোজেন এখানে থাকবে এবং এখানে আরেক হাত দিয়ে সে আরেকটা নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করবে। এখানে তার দুইটা হাতে দিয়ে একটা করে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে এবং তার কিন্তু আরেকটা হাত এক্সেস আছে, যেহেতু তার ভিতরে প্রত্যেকের ভিতরেই হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, তো সেটা আরেকটা করে অক্সিজেনের সাথে শেয়ার করতে পারবে। ওকে, লাস্টলি আমাদের নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এটার বন্ধনটা কীরকম বা এটার গঠন চিত্রটা কীরকম? তো এখানে আমাদের ঠিক সিমিলার এটার মতোই, N2O4 এর মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে, যেহেতু এখানে 5টা অক্সিজেন, তো এখানে সেন্টারে একটা অক্সিজেন থাকবে। তো নাইট্রোজেনে আরও 2টা করে হাত বাকি, একটা হাতে এইভাবে 2টা হাত ইউজ হয়ে গেল, তারপরও তার ভিতরে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেটা একটা অক্সিজেনের সাথে শেয়ার করতে পারছে, আরেকটা অক্সিজেনের সাথে শেয়ার করতে পারছে। এই মিলে হচ্ছে আমাদের নাইট্রোজেনের অক্সাইডগুলো গঠন হলো। এখন এখানে ফার্দার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই অক্সাইডের ধর্ম কীরকম? অক্সাইডের ধর্ম, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে এগুলোর ধর্ম কীরকম? তো আমরা এখানে মনে রাখবো যে আমাদের প্রথম যে দুইটা আমরা দেখছি N2O আর NO, এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। সাথে আরেকটা মনে রাখবো কার্বন মনোক্সাইডও নিরপেক্ষ। আবার বাকি যে তিনটা থাকবে N2O3, N2O4, N2O5, এরা হচ্ছে অ্যাসিডিক। ওকে, তো এই গেল হচ্ছে নাইট্রোজেন নিয়ে কথাবার্তা। এরপরে আমরা ফসফরাস নিয়ে হালকা একটু ডিসকাশন করব। ফসফরাসের 2টা রূপভেদ আছে। কার্বনের যেরকম 2টা রূপভেদ আমরা দেখছি, গ্রাফাইট আর ডায়মন্ড, তেমনি ফসফরাসেরও 2টা রূপভেদ আছে। একটাকে আমরা বলবো হচ্ছে ফসফরাস লাল, আরেকটা হচ্ছে ফসফরাস সাদা। এর ভিতরে কোশ্চেন আসে কি? এর ভিতরে কোশ্চেন আসে প্রথমে যে ফসফরাস লাল না ফসফরাস সাদা কোনটা বেশি রিঅ্যাক্টিভ। এর ভিতরে মনে রাখতে হবে ফসফরাস লাল হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ, মানে এরা বেশি বিক্রিয়া দেয়, ফসফরাস সাদার চেয়ে বেশি বিক্রিয়া দেয়। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এদের ভিতরকার ইন্টারচেঞ্জেবল রিঅ্যাকশন। ফসফরাস লাল থেকে ফসফরাস সাদা খুব সহজেই তৈরি করা যায়, যেহেতু এদের রিঅ্যাক্টিভিটি বেশি। তো এখানে আমাদের প্রভাবক হিসেবে বেসিক্যালি থাকবে হচ্ছে নাইট্রোজেন অর কার্বন ডাই অক্সাইড। এবং টেম্পারেচার যদি হাই টেম্পারেচার অ্যাপ্লাই করো 550 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফসফরাস লাল থেকে আমরা পাবো হচ্ছে ফসফরাস সাদা। কিন্তু সেম টাইপের এনভায়রনমেন্ট তুমি যদি তৈরি করো ফসফরাস সাদার জন্য, তাহলে খুব স্লো প্রসেসে এখানে রিঅ্যাকশন হবে, 550 ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেন অর কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সে বিক্রিয়া করে সে ফসফরাস লাল ঠিকই তৈরি করবে। কিন্তু তুমি যে ফসফরাস লালটা চাচ্ছ, আর ফসফরাস লাল আমরা যেভাবে চিনি যে এটা একটা কঠিন পদার্থ, সেরকম আমরা পাবো না। এখানে বাষ্পাকার ফসফরাস লাল পাবো। ওকে, তো এই গেল হচ্ছে ফসফরাস আর নাইট্রোজেন নিয়ে কথাবার্তা। এরপরে আমরা চলে যাব, আমরা একটু আগাবো, সেটা হচ্ছে গ্রুপ 16 এর দিকে। তো গ্রুপ 16 এ এখানে কারা কারা প্রেজেন্ট? গ্রুপ 16 এ হচ্ছে আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই কয়েকটা হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট। তো আমরা এখানে আগের মতো সিলেক্টিভ পড়ালেখা করব, অক্সিজেন আর সালফার নিয়ে আমরা পড়ালেখা করব, বাকি তিনটা আমাদের কনসার্ন না। তো প্রথমে আসবে হচ্ছে H2O লিকুইড, H2S গ্যাসীয়। কেন? আচ্ছা, তো একই গ্রুপের 2টা মৌল অক্সিজেন আর সালফার, তাদের হাইড্রাইড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাসীয়। এই পার্থক্য হওয়ার রিজনটা কি? এই পার্থক্য হওয়ার রিজনটা হচ্ছে, আমরা যদি দেখি, প্রথম কথা এখানে আমাদের একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই চ্যাপ্টারের শেষের দিকেই আমরা হাইড্রোজেন বন্ড
পেয়ে যাব রাসায়নিক বন্ধনের পার্টটাতে। তো হাইড্রোজেন বন্ড জিনিসটা কি, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক এবং ছোট পরমাণু থাকে হাইড্রোজেনের সাথে, এখন এই ক্যাটাগরিতে কারা পড়ে, এই ক্যাটাগরিতে পড়ে আইদার ফ্লোরিন অর অক্সিজেন অর নাইট্রোজেন ফন। যদি ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ধনকৃত থাকে তখন সেখানে আমরা হাইড্রোজেন বন্ড দেখতে পাবো। তো আমরা দেখি যে H2 এর ক্ষেত্রে এই ফনের ভিতরে অক্সিজেনটা প্রেজেন্ট, তার জন্য H2 এর ক্ষেত্রে আমরা এখানে হাইড্রোজেন বন্ড দেখতে পাবো এবং পানির যে গঠন সেটা হবে হচ্ছে অনেকটা এইরকম। এখানে খুবই দুর্বল একটা রাসায়নিক বন্ধন হাইড্রোজেন বন্ধন, এটাই হচ্ছে গিয়ে তোমাদের হাইড্রোজেন বন্ধন, সেটা আমরা পরিলক্ষিত করতে পারবো। এবং এর আগেও একটা হাইড্রোজেন বন্ধন আছে, এই দিকেও একটা হাইড্রোজেন বন্ধন আছে। তো এইভাবে হচ্ছে একটা চেইন লাইক স্ট্রাকচার তৈরি করে, কিন্তু সেই চেইন লাইক স্ট্রাকচারের ভিতরে আমরা যে জন্য এই স্ট্রাকচারটা পাই হাইড্রোজেন বন্ড, সেটা একটু দুর্বল, এই জন্য এটা সলিড না হয়ে লিকুইড হয়। কিন্তু আমরা যদি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দেখি, এটার গঠনটা হচ্ছে এইরকম H2S। এইখানে হাইড্রোজেনের সাথে সালফার থাকে, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন তিনটার ভিতরে একটাও থাকে না, তার জন্য এখানে যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে না। তাই এরা এক একটা ইন্ডিভিজুয়াল অণু হিসেবে পরিবেশে বিদ্যমান, তার জন্য এরা কোনো রকমের হাইড্রোজেন বন্ড তৈরি করে না এবং এখানে চেইন লাইক কোনো স্ট্রাকচার তৈরি হয় না, তাই এরা গ্যাসীয় পদার্থ। ওকে, তো আমরা যদি গ্রুপ 17 এর দিকে তাকাই, গ্রুপ 17 এর ভিতরে আমরা এখানে দেখব যে আচ্ছা গ্রুপ 17 এর ভিতরে আমরা থাকে হচ্ছে ফ্লোরিন, গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এখানে খুবই কম কোশ্চেন এখানে আসে, তার ভিতরে একটা হচ্ছে এখানে ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। কেন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়? ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া কি, অসামঞ্জস্য বিক্রিয়া কি। সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যেখানে একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে পারে না। মানে নরমালি আমরা যেটা দেখি যে জিঙ্ক আর কপার সালফেট যদি বিক্রিয়া করে, সেখান থেকে জিঙ্ক সালফেট আর কপার তৈরি হয়, এর ভিতরে হচ্ছে দুইটা করে ইলেকট্রন তারা শেয়ার করে, একজন গ্রহণ করে একজন ত্যাগ করে, এইভাবে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে। কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে একই রকমের মৌলগুলোর ভিতরে জারণ এবং বিজারণ একই টাইপের বিক্রিয়া হচ্ছে, মানে একই সাথে একটা মৌলের ভিতরে জারণ বিক্রিয়াও হচ্ছে, বিজারণ বিক্রিয়াও হচ্ছে। কিন্তু এর আগে সামঞ্জস্য বিক্রিয়াতে একসাথে একটা মৌলের ভিতরে জারণ অথবা বিজারণ বিক্রিয়া ঘটেনি, সেখানে আইদার একটা মৌলের ভিতরে জারণ ঘটছে অর বিজারণ ঘটছে, আরেকটার ভিতরে আইদার জারণ ঘটছে অর বিজারণ ঘটছে, কিন্তু একই সাথে একই মৌলের ভিতরে জারণ আর বিজারণ একই সাথে ঘটে নাই। তো এখানে আমরা যদি বিক্রিয়া দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস Cl2, এখানে যদি আমরা 15 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্লাই করি, 15 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্লাই করি, এখান থেকে তৈরি হবে হচ্ছে NaCl প্লাস NaClO প্লাস H2O। আবার 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নেই, ক্লোরিন 3Cl2, এখানে যদি 70 ডিগ্রি সেলসিয়াস আমরা তৈরি করি, 70 ডিগ্রি সেলসিয়াস তৈরি করলে আমার এখান থেকে 5 মোল সোডিয়াম ক্লোরাইড, এরকম একটা বিক্রিয়া আমরা দেখব। তো এখানে বেসিক্যালি আমরা দেখি যে এই ক্লোরিনের জন্য আমরা এখানে এই NaCl তৈরি হয়, NaClও তৈরি হয়। তো আমরা জারণ মান যদি দেখি, জারণ সংখ্যা দেখি, এটার জারণ সংখ্যা হচ্ছে 0, এখানেও এটার জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দিকে যদি আমরা ক্লোরিনটার দিকে তাকাই, এটার জারণ সংখ্যা হচ্ছে -1, আর এটার জারণ সংখ্যা আমরা যদি নির্ণয় করি, এটা হচ্ছে +1, এটা -2, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে +1। তো একটা হচ্ছে 0 থেকে -1 হয়েছে, আরেকটা 0 থেকে +1 হয়েছে, তার মানে এক জায়গায় জারণ ঘটছে এবং এক জায়গায় বিজারণ ঘটছে, একই সাথে জারণ এবং বিজারণ বিক্রিয়া ঘটছে। এবার যদি আমরা এটার দিকে তাকাই, এটার হচ্ছে -1, এখানে সিমিলারলি NaClO3 এটার হচ্ছে +5। তো একই সাথে এখানেও আমরা দেখব যে এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটছে, যার জন্য
এই বিক্রিয়া দুইটাকে আমরা বলবো হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এটা হ্যালোজেন ক্লোরিন এটা দিয়ে থাকে। ওকে, লাস্টলি আমরা যদি দেখি ইনার্ট গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, এটা হচ্ছে গ্রুপ 18, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টা মৌল থাকে। তো এর ভিতরে আমরা এই দুইটাকে, এদেরকে প্রথম কথা এদেরকে বলে হচ্ছে নার্ড গ্যাস। তো নার্ড বলতে বোঝায় যার কোনো অ্যাক্টিভিটি নাই, এদের কোনো অ্যাক্টিভিটি বা এদের কোনো রিয়াকশন এরা দেখায় না। এর ভিতরে হিলিয়াম আর নিয়ন এরা দুইজন রিয়েল নার্ড গ্যাস, তার কারণ এরা একদমই কোনো অ্যাক্টিভিটি দেখায় না বা একদমই কোনো রকমের রিয়াকশনে এরা প্রেজেন্ট থাকে না। কিন্তু জেননের ক্ষেত্রে এর রিঅ্যাক্টিভিটি থাকে হচ্ছে এই 6টার ভিতরে বেশি। জেননের ক্ষেত্রে এর পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। জেননের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি হচ্ছে 0, আইদার 2 অর 4 অর 6, এই রকমের জারণ মান এদের ক্ষেত্রে দেখা যায়। এর ভিতরে জেনন, তাহলে এই জারণ মানের ভিত্তিতে বা এই যোজ্যতার ভিত্তিতে তারা বিভিন্ন রকমের যৌগ গঠন করতে পারে। প্রথম কথা, জেনন এই রকম একটা যৌগ গঠন করতে পারে, জেনন এরকম একটা গঠন করতে পারে, এরকম করে তারা যৌগ গঠন করতে পারে। এবং জেনন যেহেতু একটা নার্ড গ্যাস সবার সাথে বন্ধন গঠন করবে না। জেনন শুধুমাত্র অক্সিজেন আর ফ্লোরিন, যাদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি এবং যাদের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, তাদের সাথেই কেবল বন্ধন গঠন করে যৌগ গঠন করতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের এস ব্লক আর পি ব্লক মৌল নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা ডি ব্লক মৌল নিয়ে কথাবার্তা বলবো এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথাবার্তা বলবো। কালকে আমাদের একটা ক্লাস আছে সেম টাইমে, ওই সময় আমরা বাকি টপিকগুলো দেখব। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।